সত্য বিধানের উপর ক্লাস করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের বিষয় হচ্ছে নত্য ও সত্য বিধান। তোমাদের যারা উচ্চ মাধ্যমিকের বই কিনেছো সেখান থেকেও পড়তে পারো, অথবা 9-10 এর যে বোর্ডের বই আছে সেই বইটাও নিতে পারো। আমাদের আজকের আলোচ্য বিষয় নত্য ও সত্য বিধান। নত্য ও সত্য বিধান। নত্য ও সত্য বিধান দেখা যাচ্ছে? নত্য ও সত্য বিধান। এখন নত্য ও সত্য বিধানটা কি? প্রথম কথা হচ্ছে আমাদের ভাষায় দুটো ন আছে। আমরা উচ্চারণের ক্লাসে বলেছিলাম, বানানের ক্লাসে একটু করে আলোচনা করেছিলাম। আমাদের দুটো ন আছে, একটা হলো দন্ত ন এবং মূর্ধন্য ন। এবার মানুষ প্রতিনিয়ত জীবন যাপনকে যেমন সহজ করছে, তার ভাষাকেও সহজ করছে, তার ভাষার লেখাকেও সহজ করছে। এখন আমরা বাংলা ভাষায় আমরা সিদ্ধান্ত নিয়েছি না আমরা দুটো ন ব্যবহার করব না, শুধুমাত্র একটা ন ব্যবহার করব। সেটা কোনটা? দন্ত ন। এবার দন্ত ন ব্যবহার যদি আমরা করি, কিন্তু আমাদের ভাষায় অনেক তৎসম শব্দ আছে, যেসব তৎসম শব্দে দন্ত ন লিখলে এক অর্থ হয় আর মূর্ধন্য ন লিখলে আরেকটি অর্থ হয়। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তৎসম শব্দের বানানে যেসব জায়গায় মূর্ধন্য ব্যবহৃত হয় তার যে নিয়ম, তার যে বিধান, তার যে বিধি, সেটাকে আমরা নাম দিয়েছি নত্য বিধি বা নত্য বিধি। অনেকে প্রশ্নে লিখেন নত্য বিধানের নিয়ম লিখো, আসলে এটা ভুল প্রশ্ন। বিধান লেখো, নত্য বিধান লেখো, আর নত্য এর নিয়মগুলো লিখো। বিধান মানেই বিধি বা নিয়ম, আইন, বিধি, বিধান, নিয়ম এগুলো একই কথা। তাহলে কোন কোন জায়গায় মূর্ধন্য ব্যবহৃত হবে তার কিছু নিয়ম আছে, ওই নিয়মটাকেই বলা হয় নত্য বিধান। তাহলে আমাদের প্রশ্নটাকে নত্য বিধান কাকে বলে? তখন আমরা লিখব কেবল তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন ব্যবহারের নিয়মকে বলা হয় নত্য বিধান। ঠিক আছে? তাহলে ফার্স্ট সংজ্ঞা হচ্ছে, তোমাদের 9-10 বই একটু লম্বা করে দেওয়া আছে, দেখো কিছু কথা, কিন্তু ওখান থেকে দাগিয়ে নেবে যে লাইনটা কেবল তৎসম শব্দের বানানে। আমরা এখন এটা আলোচনা করছি, এটাতে পড়ে যাচ্ছে কেমন? কেবল তৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহারের নিয়মকে বলা হয় নত্য বিধান। তাহলে প্রশ্ন হচ্ছে নত্য বিধান কাকে বলে? পাঁচটি নত্য বিধান লেখো বা চারটি নত্য বিধান লেখো এবং উদাহরণ দাও। যদি সংজ্ঞা থাকে তাহলে তাতে চারটি, সংজ্ঞার মধ্যে 1 নাম্বার আর নিচের অংশে 4 নাম্বার। তাহলে 1 নাম্বার নিয়ম হচ্ছে রি র মূর্ধন্য স এর পর রি র মূর্ধন্য স, রি র মূর্ধন্য স এরপর মূর্ধন্য হয়, এটা কিন্তু ভুল। এর পরে যদি ন থাকে, রি র মূর্ধন্য স এর পর ন যদি থাকে সেটা বদলে মূর্ধন্য হয়, যদি তৎসম শব্দ হয় তাহলে কিন্তু। তাহলে রি র মূর্ধন্য স এর পর দন্ত ন বদলে গিয়ে মূর্ধন্য হয়। এবার যেমন আমরা উদাহরণ দিব ওইটার সাথে মিল রেখে, যেমন ঋণ, ঋণ, ঋণ পরে মূর্ধন্য, র এর পরে মূর্ধন্য, যেমন রড, রানমূর্তি, স্বর পরে মূর্ধন্য যেমন ভাষণ। তাহলে আমরা 1 নম্বর নিয়ম শিখলাম, রি র মূর্ধন্য স এর পর ন থাকলে, দন্ত ন থাকলে সেটা পরিবর্তিত হয়ে মূর্ধন্য হয়ে যায়। রি র মূর্ধন্য স এর পর ন থাকলে মূর্ধন্য হয়, 1 নম্বর নিয়ম। 2 নম্বর হচ্ছে ট বর্গীয় ধ্বনি। ট বর্গীয় ধ্বনি আগে সংযুক্ত দন্ত ন গ্রেটার দেন মূর্ধন্য হয়। খেয়ালটা করো, ট বর্গীয় ধ্বনি। তাহলে ট বর্গীয় ধ্বনি কোনগুলো? ট ঠ ড ঢ, ট ঠ ড ঢ মূর্ধন্য, এগুলোকে আমরা বলি ট বর্গীয় ধ্বনি। এই ট বর্গীয় ধ্বনির আগে যদি সংযুক্ত ভাবে থাকে তাইলে দন্ত ন না হয়ে মূর্ধন্য হবে। যদি সংযুক্ত থাকে, কারণ ট বর্গীয় ধ্বনি মূর্ধা ধ্বনি,
ওটার সাথে যদি সংযুক্ত হয় ওটাও মূর্ধন্য হয়। এটা খুব একটা সহজ বিষয়। কেন হয়? কারণ টবর্গীয় ধ্বনি হচ্ছে মূর্ধায় উচ্চারিত ধ্বনি। তাহলে ট ড ড ড মূর্ধন্য যদি থাকে, এর আগেও যদি ন লাগে সেটাও মূর্ধন্য হয়। যেমন বন্টন, বন্টন। তাহলে ট এর আগেরটা কিন্তু পরেরটা না, ট এর আগের সংযুক্তটা মূর্ধন্য হয়েছে। খ দিয়ে কণ্ঠ, কণ্ঠ। ড দিয়ে কাণ্ড, ন দিয়ে বিষণ্ণ। এই যে বিষয়গুলো এরকম ট খ ড। তাহলে আমি সূত্রের সাথে মিল রেখে উদাহরণগুলো, তোমাদের বইয়ে অনেকগুলো আছে, ওখান থেকে বাছাই করে উদাহরণ লিখবে। তোমাদের অনেক বইয়ে লণ্ঠন আছে, লণ্ঠন কিন্তু বিদেশি শব্দ, লণ্ঠনে মূর্ধন্য হবে না, কেমন? কিন্তু লুণ্ঠন যদি হয়, লুট করে নেয়া, তোমাদের 9 বইয়ে এটা ভুল আছে, লণ্ঠন আছে, ওটাকে লুণ্ঠন করে দাও। লুণ্ঠনে মূর্ধন্য না, কিন্তু লণ্ঠনে দন্তন হয়ে যাবে, কারণ ওটা বিদেশি শব্দ। কারণ আমরা বলছি নিয়মে প্রথম সংজ্ঞায় বলেছি তৎসম শব্দের বানানে কেবল হবে। তাহলে তৎসম শব্দ নয় যেটা, অতৎসম শব্দ, তদ্ভব শব্দ, এই বানানগুলোতে মূর্ধন্য কোনো ব্যবহার আমরা করব না। বিদেশি শব্দে আমরা মূর্ধন্য ব্যবহার করব না। 3 নম্বর হচ্ছে প্র, পরা, নি ইত্যাদি উপসর্গের পরে। প্র, পরা, নি ইত্যাদি উপসর্গ স্বর্গের পর, ইত্যাদি উপসর্গের পর কি দন্ত ন বদলে গিয়ে মূর্ধন্য হয়। তাহলে প্র, পরা, নি এই ধরনের উপসর্গ যদি থাকে, তারপরে এর পরেও দন্ত ন মূর্ধন্য হয়। প্র যোগ নাম, প্রনাম, প্রনাম, তাহলে প্রনামে মূর্ধন্য হয়ে গেছে। পরায়ণ, নির্ণয়, নির্ণয়, এই বানানগুলোতে এই যে র আছে, আসলে ওই যে রির মূর্ধন্য র আছে, এটা এবং এই কাছাকা একই নিয়মের কারণেই কিন্তু হচ্ছে, কিন্তু সব র এর পরে কিন্তু হয় না। যেমন পরিবহন, পরি উপসর্গের পরে ওটা হয় না, কেমন? পরির কারণে পরিবহনের মূর্ধন্য হবে না। কিন্তু এই প্র, পরা, নি এরকম কয়টা উপসর্গ আছে, এইগুলো পরে কেবল দন্ত ন মূর্ধন্য হয়। 3 নাম্বার হচ্ছে, 4 নম্বর হচ্ছে রি র মূর্ধন্য ষ এর পর, তোমাদের বইয়ে অনেকগুলো শব্দ আছে, এগুলোকে আমরা একটু কমিয়ে দেব। ওখানে রি র মূর্ধন্য ষ এর পরেই এক নম্বর নিয়ম, রি র মূর্ধন্য ষ এর পর স্বরধ্বনি, স্বরধ্বনি কমা ক বর্গ, ক বর্গ কমা ক বর্গ কমা হয়, হয় এবং অন্তুষ্ট কমা দিয়ে লেখো, হয় অন্তুষ্ট থাকলে, থাকলে এরপর দন্ত ন মূর্ধন্য হয়। নিয়মটা খেয়াল করো, ওখানে ছিল রি র মূর্ধন্য ষ এর পরে ন থাকলে মূর্ধন্য হয়। এবার রি র মূর্ধন্য ষ এর পরে মাঝখানে যদি স্বরধ্বনি থাকে, ক বর্গ থাকে, প বর্গ থাকে, হ থাকে, অন্তুষ্ট্য থাকে, তোমাদের বই আরো অনেকগুলো শব্দ আছে, ওগুলো আমাদের দরকার নেই, ওগুলো এর মধ্যেই চলে আসে। যেমন ওখানে ব আছে, বটা ক বর্গের মধ্যে চলে আসছে, উ আছে, ওটা ক বর্গের মধ্যে চলে আসছে, অনুস্বর আর ও একই কথা, ক বর্গের মধ্যে চলে আসছে, আমরা ওই শব্দগুলো আমাদের দরকার নেই। তাহলে রি র মূর্ধন্য ষ এর পর স্বরধ্বনি ক বর্গ, প বর্গ আর হ এবং অন্তুষ্ট্য থাকলে, হ এবং অন্তুষ্ট্য এই দুটো বর্ণ থাকলে এর পরের দন্ত ন মূর্ধন্য হয়। কেন হয়? তাহলে এটা নিয়ম। ওই 1 নাম্বার নিয়ম থেকে আবার 4 নাম্বার নিয়ম বানালাম, রি র মূর্ধন্য ষ এর পর স্বরধ্বনি ক বর্গ, প বর্গ হয় থাকলে এর পরের দন্ত ন মূর্ধন্য ন হয়। যেমন রি দিয়ে ঋণ, ওটা ছিল ওখানে, কেমন? কিন্তু রি দিয়ে রি এর পরে যদি আরো এইরকম বর্ণ থাকে, তারপরে যদি না হয়, তাহলে ওটা হচ্ছে এই নিয়মে। র দিয়ে যেমন রামায়ণ, আমরা একটা উদাহরণ যাই, রামায়ণ, তাহলে রামায়ণের র আছে, তারপর আকার, আকারটা স্বরধ্বনি, আবার ম, মটা হচ্ছে প বর্গ, আকার আবার আকারটা স্বরধ্বনি, তারপর অন্তুষ্ট্য, অন্তুষ্ট্যটা হয় এর অন্তুষ্ট। সুতরাং এর পরে দন্ত ন না হয় মূর্ধন্য হবে। তাহলে রামায়ণ বানানে মূর্ধন্য হচ্ছে এই নিয়মে।
যদি এইগুলো ছাড়া মাঝখানে অন্য কোনো বর্ণ চলে আসে তাহলে কিন্তু এই নিয়ম তখন আর কার্যকর হবে না। তাহলে বিষয়টা হচ্ছে ঋ মূর্ধন্য ষ এর, যেমন আমরা বললাম যে এইটার পরে যদি এটা থাকে, আমরা দেখালাম যে মোবাইলের পরে যদি এইটা থাকে তারপরে ডাস্টার আনবো। এখন যদি মাঝখানে এই বর্ণগুলো না থাকে অন্য কোনো বর্ণ থাকে তাহলে কিন্তু তারপরে এটা আসবে না। বিষয়টা এরকম। তাহলে এই নিয়মটা আরেকবার বুঝি। ঋ মূর্ধন্য ষ এর পর যদি স্বরধ্বনি কবর্গ পবর্গ হয়, একটু মুখস্থ করতে হবে, স্বরধ্বনি কবর্গ পবর্গ হয়, এটা আমাদের সারা জীবন লাগবে। যতদিন আমরা বাংলা লিখবো ততদিন এই সূত্রটা থাকলে খুব সহজ হয়ে যাবে। মুখস্থ অন্য জিনিস, ওই বানানগুলো মুখস্থ করতে হবে না, বাংলা ভাষার বানানগুলো একটা নিয়ম আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ঋ মূর্ধন্য ষ এর পরে যদি স্বরধ্বনি কবর্গ পবর্গ এবং হয় থাকে, এর পরে দন্তনটাই মূর্ধন্য ন হয়, অন্য সময় হয় না। কেমন? আচ্ছা, 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে কিছু শব্দের স্বভাবতই মূর্ধন্য ন হয়। 5 নাম্বার নিয়ম হচ্ছে কিছু শব্দের স্বভাবতই মূর্ধন্য ন হয়। স্বভাবতই মানে কি? ওটার কোনো আমরা নিয়ম আবিষ্কার করতে পারিনি, আমরা এই জন্য নাম দিয়েছি স্বভাবতই। মানে তার স্বভাব কারণে এমনি 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 ওগুলোতে মূর্ধন্য ন হয়। কিন্তু কেন মূর্ধন্য হয় আমরা এই কারণগুলো জানছি না, আমরা ধরে নিয়েছি কিছু শব্দ তোমাদের বইয়ে ছড়া আকারে যে ছন্দ করে দিয়েছে, যেমন চাণক্য মাণিক্যগণ, বাণিজ্য লবণ মন, বেনবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত পানি, বিপণী গণিকা, আপন লাবণ্য বাণী, এরকম করে কিছু শব্দ দেওয়া আছে। এখন এই শব্দগুলোর মধ্যে কোনো শব্দের অর্থ না পারলে আমাদের ইয়েতে লিখে নেবে, কমেন্টে লিখে দিবে, আমরা অর্থ বলে দেবো। কেমন? এই শব্দগুলো একটু দেখে নেবে। এই শব্দগুলোতে তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে নিচের কোন শব্দের স্বভাবতই মূর্ধন্য ন হয়। এটা তোমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে, যেখানে বাংলা নেই, সাধারণ জ্ঞানের মধ্যেও এই প্রশ্নগুলো চলে আসতে পারে। তাহলে এই শব্দগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। আর 6 নম্বরে আমাদের মূলত 4টা বা 5টা শিখলেই হবে। তারপর আমরা শিখবো 6 নম্বরে শিখবো যে অতৎসম শব্দে, বিদেশী শব্দে মূর্ধন্য ন হয় না, সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য ন হয় না। যে নীতি, দুর্নীতি, ওখানে রেফ আছে, রেফের পরে দন্ত ন হচ্ছে, কারণ ওটা সমাসবদ্ধ শব্দ। কেমন? তাহলে সমাসবদ্ধ শব্দ, সর্ব যে নাম, সর্বনাম, রেফ আছে কিন্তু দন্ত ন হচ্ছে কেন? ওটা সমাসবদ্ধ শব্দ। তাহলে সমাসবদ্ধ শব্দে বা অতৎসম শব্দে, বিদেশি শব্দে কোথাও মূর্ধন্য ন হয় না, সেসব ক্ষেত্রে কেবল দন্ত ন ব্যবহৃত হয়। এটা হচ্ছে নত্ব বিধানের নিয়ম। এবার আমরা চলে যাই সত্য বিধানে। নত্ব বিধানের নিয়মগুলোর মধ্যে কোনটা না বুঝে থাকলে তোমরা একটু বলতে পারো। নত্ব বিধানের নিয়মের মধ্যে কোনটা যদি তোমরা না বুঝে থাকো তাহলে আনমিউট করে বলতে পারো কোথাও। ঠিক আছে? এবার আমরা চলে যাই সত্য বিধানে। মূর্ধন্য স ত বফলা, সত্য বিধান। তাহলে আমাদের ভাষায় 3টি স আছে। একটা হচ্ছে তালব্য স, দন্ত স আর মূর্ধন্য স। এই 3টা স এর মধ্যে আমরা এত স রাখার দরকার নেই, আমাদের তালব্য স উচ্চারণ, দন্ত স উচ্চারণ আছে। যেমন লেখি তালব্য স উচ্চারণ করি দন্ত স, আবার লেখি দন্ত স উচ্চারণ করি তালব্য স। যেমন লেখি সবিশেষ, 3টা সই ব্যবহার করি, সবিশেষ, কিন্তু সবগুলোকে উচ্চারণ করি তালব্য স। তো আমাদের ভাষা সহজের জন্য আমরা বলছি যে আমরা মূর্ধন্য স বাদ দেব। কিন্তু মূর্ধন্য স বাদ দিলে, হ্যাঁ, যে এই যে 20 সালের 20 আর বিষাক্তের 20, দুটো বিষয়ে দুটো স, তাহলে সেই পার্থক্য আমরা কেমনে করব? এই পার্থক্য করার জন্য আমরা এবার বলছি তৎসম শব্দের বানানে আমরা মূর্ধন্য স রাখবো। এখন তৎসম শব্দের সবগুলোতে মূর্ধন্য স না, দন্ত স আছে, তালব্য স আছে, মূর্ধন্য স আছে। তখন আমরা নিয়ম করেছি কেবল তৎসম শব্দের বানানে মূর্ধন্য স ব্যবহারের নিয়মকে আমরা বলবো সত্য বিধান। তাহলে সত্য বিধান কাকে বলে? আমরা বলবো তৎসম শব্দের বানানে মূর্ধন্য স ব্যবহারের বিধানকে বা নিয়মকে বলা হয় সত্য বিধান। ঠিক আছে? তৎসম শব্দের বানানে মূর্ধন্য স ব্যবহারের নিয়ম। আচ্ছা, তাহলে এই নিয়মের প্রথম নিয়মটা কি? 1 নম্বর নিয়ম হচ্ছে ও আ ভিন্ন অন্য স্বরধ্বনি। ও আ ভিন্ন অন্য স্বরধ্বনি। তাহলে ও আ ভিন্ন অন্য স্বরধ্বনি কোনগুলো আমরা দেখে ব্র্যাকেটে লিখে নেব, ও আবার দিলে
ই উ এ এ। এই যে ধ্বনি আমরা বর্ণ লিখছি না, আমাদের ধ্বনি যেহেতু মৌলিক স্বরধ্বনি 7টি, 7টির মধ্যে 2টি বাদ দিলে রইল কয়টি? 5টি। ও এই 5টি ধ্বনির পর ও অভিন্ন অন্য স্বরধ্বনি যদি এই স্বরধ্বনিগুলো থাকে, তাহলে এরপর এবং প্রত্যয়ের ক ও র এর পর এবং স্বরধ্বনি এবং প্রত্যয়ের ক ও র এরপর কি হয়? স বদলে গিয়ে মূর্ধন্য স হয়। অনেকে লিখেন মূর্ধন্য স হয়, মানে এই শব্দগুলো থাকলেই যে আমরা পরে মূর্ধন্য স লিখে দিব তা কিন্তু না। যদি এখানে স থাকে তাহলে মূর্ধন্য স হয়। কেমন? এবং শব্দটা যদি তৎসম শব্দ হয়, কেমন? এই শব্দগুলোতে তাহলে ও আ ছাড়া যদি অন্য স্বরধ্বনি থাকে তাহলে সেখানে মূর্ধন্য স হয়। তোমাদের বইয়ে উদাহরণগুলো দেওয়া আছে, আমি উদাহরণে আলোচনা বিস্তৃত যাচ্ছি না। তাহলে যদি ই দিয়ে শব্দ হয় তাহলে ওখানে মূর্ধন্য স হয়, আ দিয়ে শব্দ হলে মূর্ধন্য স হয় না। কেমন? যেমন পুরস্কার, পুর অ, তাহলে দন্ত স হয়ে যাচ্ছে। কিন্তু পরিষ্কার, পরি ই, মূর্ধন্য স হয়ে যাচ্ছে। এরকম আবিষ্কার, আবি ই, মূর্ধন্য স হয়ে যাচ্ছে। কেমন? এরকম তিরস্কার, তীর অ, এরপরে দন্তের স হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে ওটার মতোই ট বর্গীয় ধ্বনি ছিল ওখানে, এখানে হবে ট ও ঠ। ট ও ঠ এর আগে সংযুক্ত। ট ও ঠ এর আগে যদি সংযুক্ত হয় তাইলে সেখানে দন্ত স না হয়ে মূর্ধন্য স হবে। যেমন কষ্ঠ, ওষ্ঠ। কেমন? তাহলে ট এবং ঠ এর আগে, কারণ কেন হচ্ছে এটা, এটাও বুঝতে হবে, এটা মুখস্থ করার কিছু নেই। ট এবং ঠ দুটোর উচ্চারণ হচ্ছে মূর্ধা। আমরা মূর্ধার কথা গত ক্লাসে আমরা বলেছিলাম, প্রয়োজনে তোমরা গত ক্লাসে একটু এটা দেখাও। তো ট ও ঠ উচ্চারণের সময় যদি এর আগে সংযুক্ত, যেহেতু এটা মূর্ধায় উচ্চারিত হয়, এর আগে সংযুক্ত যদি অন্য স থাকে সেটাও মূর্ধন্য স হয়, এবং যদি শব্দটা তৎসম হয়। হ্যাঁ, যেমন মাস্টার, পোস্ট, টেস্ট, এগুলোতে কিন্তু হবে না, কারণ এটা বিদেশি শব্দ। আচ্ছা, 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে রি ও র এর পর। ওখানে রি র মূর্ধন্য স 3টা ছিল, এখানে হবে রি ও র এরপর দন্ত স মূর্ধন্য স হয়। রি ও র এর পর, রি ও র এর পর, যেমন ঋষি। কেমন? ঋষি, রির পর র দিয়ে বর্ষা, রেফটাও র, কিন্তু রফলা তোমাদের কোনো কোনো বইয়ে রফলা, রেফ এগুলো বর্ণ আলাদা করেছে, এত কিছু দরকার নাই। রি ও র এর পর দন্ত সমর্ধন্য স হয়। কেমন? তাহলে রি দিয়ে ঋষি, র দিয়ে বর্ষা। হ্যাঁ, এরকম করে আমাদের লিখলে বর্ষণ, বর্ষা, এই শব্দগুলো লিখলে আমাদের হচ্ছে। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে আমার বইয়ের সিরিয়াল থেকে উলট পালট হচ্ছে। কেমন? তোমরা বইয়ের সিরিয়াল মতো করতে হবে এরকম কোনো কথা নেই, এগুলো আগে পরে নিতে পারো। কেমন? আচ্ছা, ই কারান্ত ও উকারান্ত, ই কারান্ত ও উকারান্ত উপসর্গ, উপসর্গের পর ইকারান্ত এবং উকারান্ত উপসর্গ, এটা খুব কঠিন কিছু না। ইকার আছে যে সম্পর্ক উপসর্গের, যেমন প্রতি, ইকারান্ত উপসর্গ হলো প্রতি, প্রতিযুক্তান, স্থান। তাহলে প্রতি বানানের শেষে ইকার আছে, প্রতি বানানের শেষে আছে ইকার, এই জন্য আমরা এটাকে বলছি ইকারান্ত। ইকার অন্ত, অন্ত মানে শেষে, অন্ত মানে শেষে, শেষে যদি ইকার থাকে তাহলে আমরা তাকে বলছি ইকারান্ত। ইকার অন্তে থাকে যদি উপসর্গ, তারপরে যদি অন্য কোনো ধাতুর মধ্যে স থাকে বা শব্দের মধ্যে স থাকে, সেটা দন্ত স না হয়ে
মূর্ধন্য স হয়। তারপর হচ্ছে উকারান্ত উপসর্গ। যদি উকার থাকে, যেমন সু যোগ সুপ্ত, সুসুপ্ত, তাহলে সু হচ্ছে উকার, তাহলে উকারান্ত উপসর্গের শেষেও দন্ত স না হয়ে মূর্ধন্য স হয়। তাহলে এই শব্দগুলো আমরা বুঝে বুঝে যদি পড়ি, ইকার আছে যে উপসর্গের শেষে সেটাকে বলা হয় ইকারান্ত উপসর্গ, উকার আছে যে উপসর্গের শেষে সেটাকে বলা হচ্ছে উকারান্ত উপসর্গ। ইকারান্ত বা উকারান্ত উপসর্গের শেষে যদি স থাকে সেটা মূর্ধন্য স হবে, যদি শব্দগুলো তৎসম হয়। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য স হয়। এই শব্দগুলোতে কেন মূর্ধন্য স হয় এটার কারণ আমরা নির্ণয় করতে পারছি না, এটা স্বভাবতই সবসময় মূর্ধন্য স হয়। যেমন ভাষা, আশা, আছে, কিন্তু তারপরও মূর্ধন্য স হচ্ছে। স্যার ক্লাসে আচ্ছা স্যার চেষ্টা করছি। আচ্ছা, তো এই যে ইকারান্ত উকারান্ত এই উপসর্গের শেষে দন্ত স না হয় মূর্ধন্য স হবে, কেমন? আচ্ছা, তাহলে আমরা গেল এটা। আর পরের 5 নাম্বার হলো স্বভাবতই মূর্ধন্য স হয়। তাহলে স্বভাবত মূর্ধন্য স হয় এই বানানগুলো আমাদের একটু শিখে নিতে হবে, এবং এখানে স্বভাবত মূর্ধন্য স হয় যে শব্দগুলো, এই শব্দগুলো একটু মুখস্থ করতে হবে, কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে কিন্তু ওখান থেকেই। তো নিচের কোন শব্দের স্বভাবতই মূর্ধন্য স হয়েছে, হ্যাঁ, তাহলে একটা দিল ভাষা, আরেকটা দিল কষ্ট, তাহলে কোনটা স্বভাবত মূর্ধন্য স? কারণ কষ্টতে ট বর্গের আগে মূর্ধন্য স, আর ভাষাতে আকার আছে, আকারের পরে মূর্ধন্য স হচ্ছে, কারণ ভাষা একটা হলো ভেসে থাকাতে দন্ত স, আর ভাষাতে যেটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা সেটাতে মূর্ধন্য স। এই পার্থক্য করার জন্য আমরা একটা মূর্ধন্য স ব্যবহার দিয়ে একটা ভাষা বানান তৈরি করছি, বা 20 দুটো আছে, কেমন? এই যে বিষয়গুলো, ওটা তো ইকারান্ত আছেই, সুতরাং এটা স্বভাবত হচ্ছে না, কেমন? তাহলে এই যে স্বভাবত মূর্ধন্য স হচ্ছে ভাষা, ভাষণ, এরকম যে কিছু শব্দ, এই শব্দগুলো একটু শিখে নেবেন। তারপর আছে কোথায় মূর্ধন্য স হয় না। 7 প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য স হয় না, বিদেশি শব্দে মূর্ধন্য স হয় না, অর্থাৎ অতৎসম শব্দে হয় না, ওটাকে আমরা ভাগ করে করে খাঁটি বাংলা শব্দে মূর্ধন্য স হয় না, যে ইংরেজি শব্দে মূর্ধন্য স হয় না, এরকম করে করে আমরা অনেকগুলো বানাতে পারি, ওগুলো দরকার নেই। তাহলে আমরা আপাতত এই বানানগুলোই আমরা করব। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টি করব সেটা হচ্ছে যে কি, যে 5টি নিয়ম খাতায় লিখে একটু নোট করে নেব। নত্যবিধান কাকে বলে, নত্যবিধানের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। সত্যবিধান কাকে বলে, 5টি সত্যবিধান উদাহরণ সহ লিখো। দুটো প্রশ্ন আমরা করব 5 নম্বরে, এবং উদাহরণগুলোর সংখ্যা একটু বেশি লিখে নিব, কারণ উদাহরণগুলো লিখে নিলে আমার যদি ওই যে বানান, প্রদত্ত শব্দ এবং শুদ্ধ বানান, ওখানে আমরা ওই উদাহরণ থেকে যে বানানগুলো আছে ওগুলো থেকেই কিন্তু পরীক্ষায় আসে, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অবজেক্টিভ আসে সেই অবজেক্টিভে কিন্তু ওখান থেকেই বানানগুলো আসবে। সুতরাং এখন থেকে তোমরা ওই 9 10 এর বই থেকে এই চ্যাপ্টার দুটো করে নাও, তাহলে তোমাদের জন্য সহজ হবে, কেমন? তো এই নত্যবিধান এবং সত্যবিধান এতটুকু। আমরা এর পরের ক্লাসে বাংলা ফার্স্ট পেপারের ক্লাসে চলে যাব, কেমন? তো বাংলা ফার্স্ট পেপারের ক্লাস পরে শুরু হবে। আজকে ক্লাস আপাতত এখানে শেষ করছি, কেমন? ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।